দেশ, ধর্ম, জাতি এইগুলো নিয়ে অনেক কথা হয়েছে। আর এইগুলো নিয়ে কথা বলবো না, কারণ সত্যি এইগুলো খুব সেন্সিটিভ ইস্যু। এইগুলো এক একজন মানুষের কাছে এক একটা রকমভাবে বার্তা নিয়ে আসে, এক একজন মানুষের কাছে এক এক ধরনের অনুভূতি। তাই এই সমস্ত ব্যাপার নিয়ে বিশেষ করে ইউটিউবে আমার মনে হয় না আর এর থেকে পর্যালোচনা করা খুব একটা দরকার আছে। যার যার মনের ভেতরে যা যা রয়েছে সেটা তাদের কাছেই থাক। এটা তো ব্যক্তি বিশেষে আলাদা হবেই, এটা তো স্বাভাবিক কথাই। মানুষ আমরা আলাদা, মানুষের ভাবনা আলাদা। তো সেই জন্য এই সমস্ত বিষয় থেকে আমি নিজেকে বিরতি দিয়েছি, আমি নিজেই নিজেকে বিরতি দিয়েছি। আজকে আমি একটা টপিক নিয়ে এসেছি। সেটা কিসের টপিক? বাচ্চার উপরের টপিক। অনেকেই আজকাল দেখছি বাচ্চাদের নিয়ে প্রচণ্ড পরিমাণে ক্যামেরার সামনে এনে বাচ্চাকে প্রেজেন্ট করে সেখানটায় বাচ্চাদের নিয়ে হাসি মজা ও তাদের কথাবার্তা, তাদের নাচ গান তুলে ধরছে, যাতে করে মানুষের অ্যাট্রাকশনের বিষয়বস্তু হতে পারে। সেখানে কিছু ভিউজ ইনকাম এবং তারপরে তার মাধ্যমে কি হবে, কিছু রেভিনিউ ইনকাম। এখন কথা হচ্ছে যে ছোট ছোট বাচ্চাদের কথাগুলো, এগুলো শুনতে ভালোই লাগে। হ্যাঁ, তো ছোট ছোট বাচ্চাদের ওই দাঁতের যখন দাঁত না ওঠা বাচ্চাদের, যেমন মিছরি বলে আমি একটি বাচ্চাকে দেখি, আমার সত্যিই ভালো লাগে। একটি মেয়ে যখন তাকে কেউ ফোন করে, সে আবার বলে ভিডিও কল করো, ভিডিও কল করো। ভিডিও কল করে সে দেখতে চায় যে ক্যামেরার ওপাশ থেকে মানুষের রিয়াকশান কি। তারপরে বলে চলে আসো, চলে আসো আমাদের বাড়িতে। মিছরিকে আমার সত্যিই ভালো লাগে দেখতে। যাই হোক, এরকম অনেক অনেক বাচ্চাদেরই আমরা দেখি। এখন এই বাচ্চাদের নিয়ে ভিডিও করাটা এখন প্রচণ্ড পরিমাণে প্রচলিত হয়ে গেছে। ওই রকম ছোট ছোট বাচ্চা নিয়ে ভিডিও করতে করতে লোকে এখন অনেক তাদের বড় বড় বাচ্চাদের নিয়ে কোনো সময় খালি গায়ে তাদেরকে নাচ দেখিয়ে তারা প্রদর্শন করে, এবং তারা সেখানটায় নিজেরাই আবার বিশ্লেষণ মাধ্যমে বলে, হ্যাঁ আমার বাচ্চাকে দেখিয়েছিলাম বলেই তো আমার 1,00,000-এর উপরে ভিউজ হয়েছে। তার ব্যাপারটা হচ্ছে ভিউজের ওপরই খেলা, ভিউজ হবে বলেই তার জন্য তারা ইচ্ছাকৃত বাচ্চাটাকে এনে তার মধ্যে দিয়ে পরিবেশন করে। নিজেরাও স্বামী স্ত্রী অনেক সময় নাচ প্রদর্শন করছে, সেখানে বাচ্চাটাও এসে কোমরটা দুলিয়ে নিচ্ছে বা করে নিচ্ছে। এখন আমার কথা হচ্ছে যে বাচ্চাদের এখানে না প্রদর্শন করাই ভালো। বিশেষ করে তারা বাচ্চা, তারা এই ইউটিউব সম্পর্কে কিছু বোঝে না। তাদের কোন দিকে তাদের ভবিষ্যৎ কেরিয়ার হবে সেটা আমাদের জানা নেই। তো এখনই এ সমস্ত বাচ্চাকে এইভাবে ক্যামেরার সামনে এনে এক্সপোজ করার মনে হয় না খুব একটা দরকার আছে। তবে হ্যাঁ, যে সমস্ত বাবা মায়েরা করছেন তাদের তাদের দায়িত্ব নিয়ে করছেন, তারা তাদের ভালো ভাবছেন বলেই করছেন। হ্যাঁ, তো এইগুলো নিয়ে আজকে আমার কথা বলার বিষয় সেইভাবে ছিল না, কিন্তু ওই প্রসঙ্গ আমার টপিক নিয়ে কথা বলার জন্যই আমি আজকে এটা তুললাম। আচ্ছা, যাই হোক, আরও গভীরে ঢুকবো ভিডিওর। সবার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আগের থেকে মোটামুটি ভালোই আছি। মামুনের মনের কথাতে তোমাদেরকে সকলকে সুস্বাগতম। আমাদের এখানে একটা পোস্ট খুব ভাইরাল হয়েছে, আমিও দেখলাম। রানাঘাটে একটি মেয়ে, অস্মিকা মনে হয় যতদূর সম্ভব, বাচ্চা মেয়েটি একটি বিরল রোগে আক্রান্ত হয়েছে। একদমই তাই, বাচ্চাটিকে সারানোর জন্য একটা ইঞ্জেকশন বাবদ মনে হয় দরকার আছে। সেখানে 16 কোটি টাকা বাচ্চাটির জন্য দরকার। যতদূর সম্ভব তার মা বাবা প্রচণ্ড পরিমাণে আর্জি জানাচ্ছে। ওই 4, 4.5 বা 5 কোটির মতো উঠেছে। সেখানে দেখলাম অনেকেই সেই ব্যাপারটাকে নিয়ে ভিডিও করেছে। বিশেষ করে একজন আছে, কি যেন তার নাম, চ্যানেলটার নাম বাপ্পা যতদূর সম্ভব। হ্যাঁ, সেই বাপ্পাও করেছে। সবাই এই ব্যাপারটাকে নিয়ে চেষ্টা করছে। হ্যাঁ অবশ্যই, তার মধ্যে দেখলাম প্রিয়াকেও দেখলাম যে প্রিয়াও করেছে যে বাচ্চাটিকে সাহায্য করার জন্য সেও কিছু টাকা পয়সা দেবে। এবং অবশ্যই সবাই বাচ্চাটিকে টাকা দিক, বাচ্চাটিকে সেবা করুক, বাচ্চাটিকে এইভাবে টাকা দেওয়ার মাধ্যমে তার জীবনটাকে ফিরিয়ে দিক। এবং অবশ্যই বাবা মায়ের তো একটা ভালোবাসা বলুন, অমুক বলুন, সবই থাকে বাচ্চাটাকে ঘিরে। নিঃসন্তানহীনতা যে কত বড় একটা পাপ, সেটা মনে হয় না আমার থেকে কেউ ভালো বুঝতে পারে। যেভাবে কাটাছেঁড়া করা হচ্ছে এই রকম ইউটিউবে। যাই হোক, এখানে অনেক মানুষের অনেক রকমের রয়েছে, মদত রয়েছে, না হলে এই ধরনের জিনিসগুলো হয় না।
যাই হোক, ওইসব ব্যাপার নিয়ে আজকে নাই কথা বললাম। তো এখানটায় আমরা দেখলাম কালকের ভিডিওতে ভাঙা টিনও সেই ব্যাপারটাকে নিয়ে আমাদের কাছে উল্লেখ করেছে যে বাচ্চাটির সম্পর্কে নিয়ে, যে হ্যাঁ বাচ্চাটিকে টাকা দেওয়া হোক, এবং বাচ্চাটিকে তার নিজস্ব কমিউনিটি পোস্টেও সে বুঝিয়েছে যে বাচ্চাটি পাশে সবাই এসে দাঁড়াক, সেখানে খবরের কাগজে যে বিবৃতি সেটাও তুলে ধরেছে, এবং কিউআর কোডের মাধ্যমে সেখানটায় তাদের কিউআর কোডটা তুলে ধরা হয়েছে, এবং সেখানে ভাঙা টিন প্রতিশ্রুতিও দিয়েছে যে ও টাকা দেবে, বা ওর যারা ভিউয়ার্স আছে তারাও টাকা দিক। শুধু ওর ভিউয়ার্সদের আমি বলবো না, সেখানে আমি বলবো সকলের ভিউয়ার্সরাই সেখানটায় টাকা দিক। আমিও চেষ্টা করব কিছু সাহায্য করার জন্য। যাই হোক, যেটা বলার আমার মূল বিষয়বস্তু আজকে, গতকালই আমি ভিডিওটা দেখেছিলাম, তো যেহেতু আমার কাছে কন্টেন্ট ছিল সেই জন্য আমি আর সেই বিষয় নিয়ে কোনো রকমের কথা বলিনি। তবে আজকে আমার মনে হলো কথাটা বলা দরকার আছে। কালকে এই বাচ্চার প্রসঙ্গ টানতেই ভাঙাটিন আমাদের কাছে কি বলেছে, তার কাছেও তার 1.5 বছরের বাচ্চাটি নেই, সেও ভালো বুঝতে পারে বাচ্চা না থাকার কত জ্বালা। সত্যি? সিরিয়াসলি? ও মা গো, কেন নেই? বাচ্চাটি আজকে তোমার কাছে নেই কেন ভাঙাটিন? তোমাকে সত্যিই কি তোমার শ্বশুরবাড়ির লোকেরা তোমার বাচ্চাটাকে সত্যি টেনে হিঁচড়ে তোমার থেকে টেনে হিঁচড়ে আলাদা করে রেখেছিল বাচ্চাটিকে? তুমি নিয়ে আসতে চেয়েছিলে বুঝি? তুমি নিয়ে আসতে চাইলেও তাও তুমি নিয়ে আসতে পারোনি কেন? তাহলে পুলিশ প্রশাসন সেখানে কি করছিল? 7 বছরের নিচে তো বাচ্চা তো মায়ের কাছেই থাকে, সেখানে পুলিশ প্রশাসন কি করছিল? তুমি নিয়ে আসতে পারোনি, তার বলা উচিত যে পুলিশ প্রশাসনও তোমাকে সাহায্য করেনি। তোমার বাপি তো শুনেছি পুলিশ প্রশাসনের গাড়ি চালায়, তো সেই ক্ষেত্রে সে তার ফোর্স অ্যাপ্লাই করেনি? ফোর্স বলতে তার ক্ষমতা অ্যাপ্লাই করেনি না? আমরা দেখেছিলাম তো যে সন্দীপকে কিভাবে কলসি তুলে মারতে গেছিল, কত বড় ক্ষমতা দেখিয়েছিল। সেই ক্ষমতার বলে তুমি বাচ্চাটাকে নিয়ে আসতে পারোনি? ও মা, কি কথা বলছো, কি কথা বলছো! নিয়ে আসতে পারলে না তুমি? এত মাল রিকভারি করার সময় এত বড় গাড়ি নিয়ে গেছিলে, তোমার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো সব গুছিয়ে নিয়ে এসেছো, খাট থেকে, তারপরে তোমার আসবাবপত্র থেকে, তোমার ক্যাথা, বাবা কত প্রয়োজনীয় জিনিসপত্র না, শীতকালে আবার ক্যাথা গায়ে না দিয়ে আবার শোয়া যায় না। হ্যাঁ, খুব প্রয়োজনীয় মহামূল্যবান জিনিসপত্র। তারপরে তো তাদের বাড়ি থেকে যা যা শুনছি, সোনা গয়না টাকা পয়সা, ছেলের বার্থ সার্টিফিকেট, ছেলের গলার চেন সবই সরিয়ে দিয়েছো, শুধুমাত্র বাচ্চাটিকে নিয়ে আসতে পারোনি? এ বাবা, সত্যি খুব ভাববার বিষয় কিন্তু, আর প্রচণ্ড খারাপ লাগার বিষয় না? একটা মার কাছে বাচ্চাটিকে বাচ্চা পায়নি, তার শ্বশুরবাড়ির লোক বাচ্চাটাকে তার কাছ থেকে আলাদা করে রেখে দিয়েছে। দ্যাটস নট ফেয়ার। এটা হওয়া উচিত ছিল না, তাই না? আচ্ছা, তুমি তোমার বাড়ির খাটটা খুলে নিয়ে আসতে সক্ষম হলে, যে খাট তোমার বাপের বাড়ি থেকে যৌতুকে দিয়েছিল, 7-7টা ক্যাথা নিয়ে আসলে, তোমার মহামূল্যবান থালা বাসন ঘটি বাটি সব নিয়ে আসলে, সোনা গয়না টাকা পয়সা সব তুমি বুঝিয়ে নিয়ে আসতে পারলে, শুধুমাত্র বাচ্চাটাকে নিয়ে আসতে পারলে না? তুমি কোনোদিন আদৌ বাচ্চা নিতে চেয়েছো? বাচ্চা তো 7 বছরের নিচে বাবার থেকে মায়ের কাছে থাকে, তুমি কি নিতে চেয়েছো? তুমি কোনোদিনই নিতে চাওনি বাচ্চাটাকে, কোনো দিনই তুমি তোমার নিজের কাছে নিতে চাওনি। যদি নিতে চাইতে, কোনো রকমের আইন ছিল না সেখানটায় তোমাকে বাচ্চার থেকে আলাদা রাখতে পারবে। তোমার শ্বশুরবাড়ি কি কোনো রকমের পুলিশ, কোনো রকমের আইন সেখানটায় বাচ্চার থেকে তার মাকে আলাদা রাখতে পারে না, যদি বা তার মা নিজে থেকে না বাচ্চা নিতে চায়। তুমি কোনোদিনই তোমার বাচ্চা নিতে চাওনি। যদি তুমি বাচ্চাটাই নিতে না, তাহলে তুমি যেদিন প্রথম তুমি তোমার শ্বশুরবাড়ি থেকে তোমার মাকে নিয়ে দাদাকে নিয়ে তুমি বাড়ি থেকে বেরিয়ে এসেছিলে, সেই দিনই তুমি তোমার বাচ্চাটিকে তোমার সাথে করে নিয়ে আসতে পারতে, কিন্তু তুমি সেদিনও নিয়ে আসোনি। মাল রিকভারি করার দিন বাচ্চাটিকে নিয়ে আসা তো দূরের থাক, সেদিন তুমি বাচ্চাটিকে মুখও পর্যন্ত দেখোনি। বাচ্চাটির কাছ থেকে প্রথম দিনে তুমি তোমার মোবাইলটা ছিনিয়ে নিয়ে তোমার মাকে ফোন করেছিলে, কিন্তু বাচ্চাটিকে সেইভাবে আদর করে ভালোবেসে বাচ্চাটিকে কাছে ডেকে বুকে জড়িয়ে নিয়ে তুমি বাচ্চাটিকে নিয়ে আসোনি। তুমি সেই রকম ভালোবাসা বাচ্চাটিকে দাওইনি।
হ্যাঁ, তোমার সন্তান। আজকে আমি কথা বলছি এই ব্যাপার নিয়ে। কেন বলছি বলো তো? তোমার মধ্যে আদৌ কি সত্যি সেই রকম মমত্ববোধ আছে? মমত্ববোধ আছে? তুমি আজকে যেই দেখলে একটা বাচ্চা অসুস্থ, সেখানে বাচ্চাটাকে টাকার লোককে দেওয়ার বিষয় আছে, মানে লোকের কাছ থেকে টাকা চাইবে, সেই জন্য কি করলে, সাথে সাথে সেই ট্রাম্প কার্ডটা নিয়ে খেলে ওই তোমার ওই কি বলে সুশ্রুরিমূলক ওই মানে কথাটা তুমি বলে দিলে যে তুমি জানো তোমারও কষ্ট হয়, 1.5 বছর থেকে তুমি আলাদা হয়ে রয়েছো। কেন আলাদা রয়েছো কেন? এটাই তো সবচেয়ে বড় কথা। আলাদা তো তোমাকে মানুষ করেনি, প্রশাসন করেনি, কোনো আইন করেনি, তুমি নিজেই তোমার বাচ্চা থেকে আলাদা হয়ে রয়েছো। আর বাচ্চা পাওয়ার জন্য যে চাইল্ড কাস্টাডি মামলা করতে হয়, তুমি এখনও সেটা করোনি। তাহলে কি করে পাবে? ওরা ওই বাড়ির লোকেরা বাচ্চা পাচার করে, ওই বাড়ির লোকেরা তোমার বাচ্চাকে তোমার থেকে দূরে আটকে রেখে দিয়েছে, এই রকমের অ্যালিগেশন এনে, যেই অ্যালিগেশনের মাধ্যমে তুমি কিছুই প্রমাণ করতে পারবে না। তুমি কিছুই প্রমাণ করতে পারবে না। বাচ্চা কাস্টাডির মামলায় তুমি করনি, সুতরাং বাচ্চা কি করে পাবে তুমি? তুমি কি সঠিক রাস্তায় হেঁটেছো? হাঁটোনি তো। আর বাচ্চা, তোমার নাকি বাচ্চার প্রতি প্রচণ্ড দুঃখ কষ্ট, তুমি নাকি ভীষণ দুঃখে মানে মর্মে সেই ব্যাপারটা নিয়ে তুমি জর্জরিত, তোমার বুকটা ফেটে যাচ্ছে, এমনভাবে তুমি লোককে বোঝাতে বসেছো। সত্যি তোমার মানে আচার আচরণ কার্যকলাপে কোনো জায়গায় কি তার কোনো বহিঃপ্রকাশ আছে? একটা বাচ্চা যদি একটা মায়ের কাছে না থাকে না, সেই মাটা পাগল হয়ে যায়। তার খাওয়া দাওয়া, ঘুম, চোখের ঘুম, তার সমস্ত কিছু যাবতীয় সব উঠে যায়, সব উঠে যায় একটা বাচ্চা যদি তার মায়ের কাছে না থাকে। আমাদের এখানে একটি বাচ্চা, মানে ওই 1 মাসের না 1.5 মাসের বাচ্চা অসুস্থ হয়েছিল, তখন বাচ্চাটিকে মানে হাসপাতালে দেওয়া হয়েছিল, প্রায় হাসপাতালে না নার্সিংহোমে, যাই হোক বাচ্চাটি প্রায় 1 মাসের মতো ওই আইসিসিউতে ছিল, ঠিক আছে? ওই ওদের মনে হয় NICCU বলে কিছু একটা আছে, ওই রকম জায়গা দেওয়া হয়েছিল। বাচ্চাটার মা খাওয়া দাওয়া ঘুম পুরোপুরি বন্ধ হয়ে গেছিলো, পুরো পাগলের মতো হয়ে গেছিলো। ওই মানে সব সময় ওর বাবা কি করতো, ওই ওর মাটাকে নিয়ে সব সময় নার্সিংহোমে পড়ে থাকতো। এটাই হচ্ছে একটা প্রকৃত মা। দেখো গিয়ে যাদের বাচ্চা হচ্ছে না, যাদের বাচ্চা হচ্ছে না, যাদের প্রকৃত অর্থেই বাচ্চা চায়, তাদের হাহাকার বিভিন্ন বড় বড় নার্সিংহোমগুলো বলো, বা বিভিন্ন বড় বড় ডিসপেন্সারিগুলো বলো, বিভিন্ন বড় বড় কি বলো হাসপাতালগুলো বলো, ডাক্তারের চেম্বারগুলোতে দেখো কি কীভাবে হাহাকার। হা গোবিন্দ, হা নারায়ণ, হা কৃষ্ণ বাঁচাও। কিভাবে কত কত ঠাকুর মন্দিরে এই বাচ্চা না হওয়ার জন্য মানুষে দৌড়াচ্ছে যে সত্যি তুমি একটা বাচ্চা প্রদান করো। আর সেখানে তুমি নিজে এমনভাবে লাইফ লিড করছো, সেখানে সত্যিই মনে হয় যে তুমি তোমার বাচ্চার জন্য তুমি দুঃখে কষ্টে শোকে যন্ত্রণায় মরে যাচ্ছ। তুমি এতটাই শোকে যন্ত্রণা দুঃখে মরে যাচ্ছ, সেই জন্য তুমি অল টাইম আজকে এইখানে এই পার্কে, কালকে অমুক পার্কে, আজকে অমুক জায়গায়, কালকে তমুক জায়গায়, আজকে মেলায়, কালকে খেলা করছি, কালকে নাচ করছি, এটা কিনে বেড়াচ্ছি, ওটা কিনে বেড়াচ্ছি, এটা মজা করছি, ওটা মজা করছি। এত দুঃখ এত কষ্ট তোমার, সেই দুঃখ কষ্টগুলো তোমাকে বোঝাতে হচ্ছে এইরকমভাবে না? আজকে হংকং চিলড্রেন পার্ক, আজকে ইকো পার্ক বন্ধ বলে আজকে অমুক পার্ক, তাই না? আজকে অমুক দাদার মাধ্যমে আজকে আমাদের এখানটায় পিকনিক আছে, তারপরে তো গিয়ে সেখানে লেফো টোলে লেফো টোলে এইভাবে এইভাবে তোমাদের সবার মানে কি বলবো, নাচ গান আনন্দ না। আমি নাচ গান আনন্দ খেলা বা ঘোরা এইগুলোকে আমি কখনোই খারাপের মধ্যে বলছি না, কিন্তু ব্যাপারটা যেটা তুমি বোঝানোর চেষ্টা করছো যে তুমি তোমার বাচ্চার জন্য নাকি প্রচণ্ড পরিমাণে তুমি দুঃখ কষ্ট শোকে যন্ত্রণায় তুমি বিহ্বল। এই বিহ্বলতা কিন্তু তোমার চোখে মুখে কথাবার্তায়, তারপরে তোমার শরীরের মানে বহিঃপ্রকাশ হিসেবে কেউ বুঝতে পারছে না। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, আমি ভাঙা টিনের উদ্দেশ্যেই বলছি। এই যে তুমি একটা বড় ব্লগার, যাই হোক 86,000-এর মতো একটা তোমার চ্যানেল হয়ে গেছে, এই যে এত বড় একটা ব্লগারের মুখে এইগুলো কিসের ভাষা? লে গুতো, আরে গুতো রে গুতো, আরে বাবা, এইগুলো মুখের কি ভাষা? হ্যাঁ, সবসময় মানুষকে ছোট করে করে, হ্যাঁ তোমার দাদা হোক বৌদি হোক তোমার মা হোক বাপি হোক সবার সামনে একটা
একটা অপমানজনক, একটা মানে কি আর বলবো, ছোট নজর করে লোকের সামনে পরিবেশন করার এই রকম কিছু কিছু সস্তার শব্দ ব্যবহার করে করে তুমি বোঝানোর চেষ্টা করো, এগুলো কি একটা বড় ব্লগারের কাজ? মানে তুমি টাকা দাও বলে তাই জন্য তুমি কিভাবে দেখানোর চেষ্টা করো মানে তো তারা তোমার পায়ের তলায় আছে এবং তুমি যেমন খুশি তাদেরকে ছোট করা, হেঁটো করা, অপমান করা এগুলো করতে পারো, তাই না? মানে সত্যি আমার না, মানে দেখে সিরিয়াসলি না আমার ভীষণ বাজে লাগে। আর বিশেষ করে মা বাবা, বাড়ির দাদা অমুকের সঙ্গে এইভাবে লে গুত্তো, এগুলো কি ভাষা? এগুলো কি ভাষা? মানে ওখানকার আঞ্চলিক ভাষা, তুমি যেখানে থাকো সেখানকার আঞ্চলিক ভাষা। সত্যি কথা বলতে এই সব শব্দগুলো না আমাদের বিশেষ করে এই সমস্ত সোসাইটিতে ব্যবহার হয় না, ব্যবহৃত হয় না বলেই তোমার মতো এত বড় একটা ব্লগার, তার মুখে এই সমস্ত শব্দগুলো যখনই শুনি না খুব কানে বাজতে থাকে, খুব কানে বাজতে থাকে। কারোর বাচ্চা যদি কেউ না পায় সে শোকে বিহ্বল হয়ে পাগল হয়ে যায়, তার মুখ দিয়ে কথা সরে না, তার মুখের মানে হাত এরকম হাতটা দিয়ে ভিতরে ভাত যেতে পারে না, এমন অবস্থা হয়ে যায়। ঘুম তো থাকেই না, খাওয়া দাওয়া ঘুম সব একদম ভ্যানিশ হয়ে যায়। সেখানে তোমার মধ্যে কোনো কিছু তার বহিঃপ্রকাশ আছে? ধুর, কোনো কিচ্ছুই নেই, কোনো কিছুই তা তোমার মধ্যে সেই বহিঃপ্রকাশ নেই। তারপরেও তুমি কি সুন্দর বলছো 1.5 বছর তুমি তোমার বাচ্চাটিকে পাও না, তুমি জানো কত শোক কত যন্ত্রণা হয়। উফ বাবা, সিরিয়াসলি বললে বটে, হ্যাঁ বললে বটে। আজকের ভিডিওটা আমি দেখেছি, আজকেও তোমরা হংকং চিলড্রেন পার্কে গেলে, ওরে বাবা সে কি নাচ, উদ্দাম নাচ তোমাদের, নেচে কুদে। তারপরে কি তোমার দাদার গাড়িতে করে আসার সময় সেখানে আবার কি বললে তুমি, বাস্তু পুজোয় খিচুড়ি প্রসাদ, জানি না আমরা বাস্তু পুজোয় খিচুড়ি প্রসাদ দেয় কিনা, কারণ বাস্তু পূজায় যেটা হয় সেটা পিঠে হয়। আর বিশেষ করে আমার মায়ের মুখ দিয়ে যেটা গল্পটা আমি শুনেছি সেখানে হচ্ছে আগের দিন যা পিঠে হয় সেটা ওরা গরুকে খাওয়ায়, পরের দিন ওরা নিজেরা খায়। আর আমার মেশোর বাড়িতে যেটা হয়, যেটা যা শুনেছি, হুম, চাকদার বাড়িতে যেটা হয়, ওনারাও হচ্ছে ওই হচ্ছে ইসের লোক যতদূর সম্ভব। আরে 1 মিনিট দাঁড়াও, যাই হোক মনে পড়ছে না। তো তাদের হচ্ছে কি আগে বাস্তুকে পুজো করবে, তারপরে তারা পিঠে বানাবে। তবে জানি না বাস্তুতে আবার খিচুড়ি প্রসাদ দেয় কিনা, মানে সন্দীপকে বলতে দেখেছো সেই জন্য বাস্তু পূজার কথা বলছো, মানে তোমাদের বাড়িতে তো এই ধরনের কোনো রকমের কোনো মানে কালচার নেই, সেই জন্য তোমাদের তো কালচার শুধু নাচ গান খাওয়া দাওয়া, এখানে ঘোরা ওখানে ঘোরা সেখানে ঘোরা, এই জিনিস কেনা ওই জিনিস কেনা, এইগুলো হচ্ছে তোমাদের কালচারের মধ্যে। যাই হোক, তারপরে সেখান থেকে খিচুড়ি মিচুড়ি খেয়ে নিজের ফ্ল্যাটে আসলে, নিজের ফ্ল্যাট থেকে আবার বাড়িতে গেলে, বাড়িতে গিয়ে রুটি মাংস জমিয়ে, আবার কেউ কেউ আবার দেখলাম ফ্রাইড রাইস আর মুরগির মাংস খেলো। আর তারপরে কি দেখালে তুমি রাতের বেলায়, তুমি আর তোমার মা উপরের ঘরে শো। সত্যি বাবা, আর লোক হাসিও না, উপরের ঘরটায় তুমি আর তোমার মা শো, নাকি তুমি আর তোমার সেই মানুষটা শোয়ে যেই মানুষটার হাত ধরে তুমি বেরিয়ে এসেছো? এইগুলো আর লোককে বোঝানোর আর চেষ্টা করো না। লোকের কাছে না তোমার ব্যাপারগুলো সব কিছু বোধগম্য হয়ে গেছে, তুমি কি বলতে চাইছো কি করতে চাইছো। হ্যাঁ, জীবনটা তোমার, তুমি তোমার জীবনে কি করবে, কি কাকে তোমার জীবনে ইন করবে কাকে আউট করবে সেটা অবশ্যই তোমার ব্যক্তিগত ব্যাপার, এখানে আমার কিছু বলার নেই। কিন্তু বাচ্চাকে নিয়ে ট্রাম্প কার্ড খেলো না। একটা অসুস্থ বাচ্চার কথা বলে, একটা অসুস্থ মায়ের বাচ্চার কথা বলে সেখানে তুমি তোমার অসহায়তার কথা তুলে ধরছো, তোমার বাচ্চা তোমার কাছে নেই এইভাবে, সেটা প্লিজ করো না। এটা না তোমার মতো মায়ের মুখে মানায় না। যে বাচ্চার অসুস্থতার কথা শুনেও পর্যন্ত তার মায়ের মন বিচলিত হয় না, একটা কমিউনিটি পোস্ট দেয় না তার বাচ্চার কথা জানার জন্য, একটা বাচ্চার জন্মদিনের দিনও তার মা একটা কমিউনিটি পোস্ট দেয় না, সেখানে সেই মায়ের মুখে বাচ্চা তার কাছে নেই বা সে অসহায় সেই কথাটা শুনে মানুষকে বুঝতে হবে বা করতে হবে, উপলব্ধি করতে হবে সেই মা কতটা অসহায়। দূর, ধিক্কার জানাই তোমার মতো মাকে, ধিক্কার জানাই। আমরা সবসময় চাই কৃষাণু যাতে সত্যি সত্যি সন্দীপের কাছে থাকে। তোমার মতো মা, ব্যভিচারিণী মা, দূর দূর দূর। তুমি সূচনা শেঠের থেকে কোনো অংশে খারাপ, মানে কোনো অংশে মানে
আলাদা? তুমি তো পুরোপুরি সূচনা শেঠেরই মতো। তুমি এনে বাচ্চাটাকে কি হাল করবে সে উপরে একমাত্র ভগবান জানে। ওই যতদিন ওখানটায় আছে, মানে বাতখুল্লায় রয়েছে কৃষাণু, অনেক ভালো আছে, অনেক ভালো থাকবে তোমার কাছে। তুমি নিজেই এখনো পর্যন্ত মানুষ হতে পারোনি, একটা অমানুষ তৈরি হয়ে গেছো, না শিক্ষা দীক্ষায়, না কালচারে, না সভ্যতায়, না কোনো কিছুতে। তুমি কি বাচ্চা মানুষ করবে? তুমি তো নিজেই এখনো আদো আদো কচি কচি কথার বাইরে বেরোতেই পারোনি, তুমি করবে বাচ্চা মানুষ? দূর, থৌ ফেলায়। সত্যি মানে এইগুলো না নেওয়া যায় না, এই জিনিসগুলো, এই অন্যায়গুলো সত্যি নিতে পারি না। যাকগে, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো, আর নোটিফিকেশান বেলটিকেও অন করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। বাই, টাটা।